হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9-এর আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 7-এর আজকে ভিডিও পার্ট নাম্বার 6 করব। কোষে দেখি 1.1 পার্ট নাম্বার ভিডিও 4 আর 5 আমরা করেছি। আজকে আমরা 6 তারপরের থেকে দেখব। দেখো, এখান থেকে আজকে আমরা পার্ট 6 ভিডিও করব। কি বলেছে দেখো, যে আমরা সকল মূলত সংখ্যাকেই সংখ্যা রেখায় স্থাপন করতে পেরেছি। অবশ্যই মূলত যেগুলো সংখ্যা ছিল সেগুলোকে আমরা এর আগের ভিডিওতে সংখ্যা রেখায় স্থাপন করেছি। অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ থাকবে সবসময় কি পূর্ণ সংখ্যা, আর যেখানে কিউটা হবে সমান, কিউ কখনো জিরো হবে না, মানে কিউ নট ইকুয়াল জিরো এভাবে করতে হয়, তাদের সকলকে সংখ্যা রেখায় স্থাপন করেছি। মানে যতগুলো সংখ্যা থাকবে ভগ্নাংশ আকারে সেই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করেছি। কিন্তু এবার দেখো বলছে, কিন্তু এই যে বাকি সংখ্যাগুলি, অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু জিরো, তাদের কি বলবো? বলছে তাদের আমরা কি বলবো যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। দেখো, যায় না। তো বলছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু জিরো, তাদের অমূলত সংখ্যা বা ইররেশনাল নাম্বার বলা হয়। এটাও ইম্পর্টেন্ট। অমূলত সংখ্যা কি, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, কিউ নট ইকুয়াল টু জিরোই থাকবে, কিন্তু সেটাকে আমরা বলবো অমূলত সংখ্যা, বা ইংলিশ নামটা হচ্ছে ইররেশনাল নাম্বারস। যেমন একটা উদাহরণ দিয়েছে, দেখো অনেক সময় এক্সামে এইভাবে আসে তোমার, যে একটি অমূলত সংখ্যার উদাহরণ দাও। তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? √2, রুট জাতীয় যত সংখ্যা আছে সবগুলোই হবে, যেমন √2, √3, √5, ঠিক আছে, এরকম √6, √7, √8। এবার বলতে পারো √9 কি হবে? না, হবে না। কেন? √9কে আমরা 9কে ভেঙে 3 3-কে 9 করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, বোঝাচ্ছি পরে। তারপরে ডট ডট আর কি কি সংখ্যা হতে পারে? দেখো দশমিক জাতীয় সংখ্যাগুলো হবে। দশমিক জাতীয় যতগুলো সংখ্যা পাবো, দেখো এটা কখনো শেষই হচ্ছে না, দেখো ডট ডট মানে চলতেই আছে। এরকম এরকম সংখ্যা আমরা অনেক সময় ভাগ করতেই থাকি, যে ভাগ করতে করতে দেখছি বারবার একই সংখ্যা ব্যাক আসে, মানে রিটার্ন আসে, সেই সংখ্যাগুলো কি? অমূল্য সংখ্যা। তাহলে এখানে বুঝতে পারছি যে √2 দ্বারা যদি হয় সেই ক্ষেত্রে বুঝবো। আর নতুবা দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে, দশমিক জাতীয় সংখ্যাগুলো যেগুলো ভাগ শেষ হচ্ছে না, সেটাকে আমরা বলবো অমূল্য সংখ্যা। মানে এগুলো কখনোই ভাগ শেষই হচ্ছে না, মানে এগুলো কি অসীম পর্যন্ত চলছে। আচ্ছা, এবার দেখো নেক্সট কি বলেছে, যে গ্রিসের দার্শনিক ও গণিতজ্ঞ পিথাগোরাসের অনুগামীরা প্রায় 400 বিসিতে প্রথম অমূল্য সংখ্যার ধারণা দেন। তারা প্রথম কবে ধারণা দেন এটা জাস্ট তোমাদের জানতে হবে, 400 বছর। তারপরে কি বলেছে, তারা সংখ্যা রেখায় মূলত সংখ্যা ছাড়াও আরও সংখ্যার অস্তিত্ব অনুভব করেন। পরবর্তীকালে বিশিষ্ট গণিতগণ কি করে বিভিন্ন অমূল্য সংখ্যার ধারণা দিয়েছেন, এবং অমূল্য সংখ্যার সন্ধান এখনও চলছে, মানে এখনও পর্যন্ত চলছে, এটাই বলতে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা যা কিছু জানলাম সেটা হচ্ছে অমূল্য সংখ্যা সম্পর্কে ধারণা। আর এখানে অনুগামীরা বলতে বোঝায় যারা পিথাগোরাসকে এখনও ফলো করছে, সূত্রগুলো ফলো করছে, তারা এখনও বলছে কিছু সংখ্যার এখনও ধারণা চলছে, যে সন্ধান এখনও চলছে। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 8-এ কি বলেছে, যে সকল মূলত সংখ্যার দল ও সকল অমূল্য সংখ্যার দল মিলে বাস্তব সংখ্যার দল পাব। বাস্তব সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার আর অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। বুঝে যে সকল মূলত সংখ্যা ও সকল অমূল্য সংখ্যা মিলে বাস্তব সংখ্যা, তাই যে কোনো বাস্তব সংখ্যা হয় মূলত সংখ্যা নতুবা অমূল্য সংখ্যা। দেখো যে কোনো বাস্তব সংখ্যা হয় মূল সংখ্যা হতে হবে, নতুবা অমূল্য সংখ্যা হতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এবার দেখো অমূল্য সংখ্যাগুলোকে একটা লিখেছে এক জায়গায়, দেখো লিপিবদ্ধ করেছে। তাহলে প্রথমে আমরা যে শিখেছিলাম, সে একটা বৃত্তের মধ্যে আমার কি ছিল? স্বাভাবিক সংখ্যা। তারপরে যখন একটা ত্রিভুজের মধ্যে একটা শূন্য আসলো তখন কি পেলাম? অখণ্ড সংখ্যা। তারপরে যখন একটা আয়তাকার আমরা ছবি নিলাম,
তার মধ্যে রাখলাম কিছু সংখ্যা -1 -2 মাইনাস সংখ্যাগুলো যখনই রাখলাম তখন এই টোটাল সংখ্যাগুলো আমার কি হয়ে গেল পূর্ণ সংখ্যা। তারপরে যখন একটা পঞ্চভুজাকৃতি আমরা নিলাম ছবি, তার মধ্যে যখন আমরা ভগ্নাংশ সংখ্যাগুলো নিলাম 1/2, 2/5, -3/5, 11/7, তখন সবটাকে কি বলা হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখো এর সাথে আরেকটা সংখ্যা অ্যাড হলো, যেমন পাই। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে পাই কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। তাহলে পাই হচ্ছে আমার অমূলদ সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। √5, √2, √3, √7 এই ধরনের। তারপরে এই যে দেখো এরকম দশমিকের উপর যে কোনো সংখ্যা হলে চলবে না, দশমিকের উপর এরকম লিমিটেড সংখ্যা মানে চলতে থাকবে আনলিমিটেড সংখ্যা বা অসীম সংখ্যা। যখন দেখো এটা 0, 2, আবার 2টো শূন্য, তারপরে আবার একটা করে 3টে শূন্য, তারপরে আবার 4টা শূন্যর পরে 2 আসবে, মানে এইভাবে চলতেই থাকবে। সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। মানে বাস্তব সংখ্যার দল হচ্ছে সবটাই, সবটা মিলে হচ্ছে আমার বাস্তব সংখ্যা। চ্যাপ্টারটার নামই হচ্ছে আমার কি বাস্তব সংখ্যা। আরেকবার বলছি, যখন সকল মূলদ সংখ্যার দল ও সকল অমূলদ সংখ্যার দল মিলে বাস্তব সংখ্যার দল পাবো। বাস্তব সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার আর অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, এটাও মনে রাখবে। সকল মূলদ সংখ্যা ও সকল অমূলদ সংখ্যা মিলে বাস্তব সংখ্যা, তাই যে কোনো বাস্তব সংখ্যা হয় মূলদ সংখ্যা নতুবা অমূলদ সংখ্যা। ওকে, এবার পরে দেখো নেক্সট আমরা যে প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই কি সংখ্যা রেখায় একটি বিন্দু পাবো। প্রতিটি বাস্তব সংখ্যার জন্য, মানে এখানে সব সংখ্যার জন্য বলছে যে একটি কি সংখ্যা রেখায় কি একটি বিন্দু পাবো। প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা রেখায় প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা রেখায় একটি নির্দিষ্ট বিন্দু পাবো। আবার সংখ্যা রেখায় প্রতিটি বিন্দুর জন্য একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা পাবো, তাই সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখা বলা হয়। এটা মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য, যে সংখ্যা রেখার আরেক নাম কি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা। 1870 সালে দুই জার্মান গণিতজ্ঞ, একটা হচ্ছে ক্যান্টর, দেখো ক্যান্টরের ছবি দেওয়া আছে, আর একটা হচ্ছে ডেডিকাইন্ড। তারপরে কি বলেছে, এই বক্তব্যটিকে স্বতঃসিদ্ধ হিসেবে গ্রহণ করেছিলেন। তাহলে এই যে আমরা পড়লাম যে বাস্তব সংখ্যারেখা, এরা পরবর্তীতে কি করেছে, বক্তব্যটিকে গ্রহণ করেছে ক্যান্টর অ্যান্ড ডেডিকাইন্ড বলে। নেক্সট দেখো প্যারা কি বলেছে, যে সংখ্যা রেখায় অমূলদ সংখ্যা কিভাবে স্থাপন করা যায় দেখি। সংখ্যা রেখায় অমূলদ সংখ্যা স্থাপনের জন্য আমরা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করব এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেব। তাহলে জ্যামিতিক পদ্ধতি ব্যবহার তো করবই, তার সাথে পিথাগোরাসের উপপাদ্যের আমরা সাহায্য নেব। দেখো পিথাগোরাসের উপপাদ্য, যেটাকে বলে পিথাগোরাস থিওরম। যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এটা তোমরা নিশ্চয়ই জানো, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, এটার মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের স্কোয়ার মানে ক্ষেত্রফল, ত্রিভুজের উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, দেখো যোগফলের সমান। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি স্কোয়ার মানে এসি স্কোয়ার হচ্ছে আমার অতি, কেন এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অপোজিটের বাহু কি থাকে, সবসময় অতি থাকে। তারপরে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এবি আর বিসি, আর যেখানে এবিসি এই কোণটা কত, 90 ডিগ্রি। দেখো অতিভুজের উপরে একটা কি এঁকেছে, বর্গক্ষেত্র, লম্বর উপরে একটা বর্গক্ষেত্র নিয়েছে, আবার ভূমির উপরে একটা বর্গক্ষেত্র নিয়েছে। তার জন্য এই সূত্রটা এসেছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 23টা দেখো বলছে অমূলদ সংখ্যা √2কে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা যায় দেখি। বলছে ইমন তার খাতায় একটি বর্গাকার চিত্র এবিসিডি এঁকেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এই যে বাহুটা ধরো না 1 সেমি, তাহলে এটাও 1 সেমি হবে, এটাও 1 সেমি, এটাও 1 সেমি। তাহলে এ বি আর বিসি দুটো বাহু কত, 1 সেমি 1 সেমি করে। তাহলে এসি আমরা ফর্মুলাটা কি লিখতে পারি, দেখো মাঝ বরাবর মানে কর্ণ বরাবর যে একটি দাগটা নিই, তাহলে এসি কি আমার অতি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস বিসি পাবো।
এ বি স্কোয়ার প্লাস বিসি, কিন্তু একটা বর্গমূল আসবে। কেন বর্গমূল আসবে এটা? কারণ আমি এসির উপরে স্কোয়ারটা নিইনি। ওকে, এই যে দেখো এখানে ফর্মুলাটা কোথায় গেল, এই যে দেখো এসির উপরে দেখো স্কোয়ার নেই, তাহলে এই স্কোয়ারটা এ পাশে গেলে কী হয়, সেটা বর্গমূল হয়ে যায়। এ বির ভ্যালু বসাও 1, বিসির ভ্যালু বসাও 1, দুটোকে স্কোয়ার করো, 1 স্কোয়ার করলে 1ই, এটার 1 স্কোয়ার করলে 1, এক এক যোগ করলে √2 সেম। এসি এর কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য কত পেলাম, √2 সেম। 1 নাম্বার। ধরি ও বিন্দুটি শূন্য নির্দেশ করেছে, এই যে ও বিন্দুটা সেটা শূন্যতে আছে, অবশ্যই এটা শূন্যতেই থাকে। ও এ হচ্ছে 1 একক, ও থেকে এ মানে এই দূরত্বটা 1 2 3 4 করে দিয়ে যাব, এখান থেকে এতটা গেলাম, এটাকে কি ধরলাম 1 একক। তাহলে ও এ বি সি, ও এ বি সি মানে এর উপরে একটা বর্গক্ষেত্র নিয়েছি, একটি বর্গাকার চিত্র তৈরি করলাম যেখানে ও বি, এই যে ও থেকে বি কত দূরত্ব, সেটা হচ্ছে √2 একক। নেক্সট পয়েন্ট দেখো, ও বিন্দুতে কাটা কম্পাসের কাটা বসিয়ে, মানে কাটা কম্পাসের কাটা বসিয়ে ও বি ব্যাসার্ধ নিয়ে, ও থেকে বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছে। দেখো একটা বৃত্তচাপ, এই যে দেখতে পাচ্ছ, এটাকে বৃত্তচাপ বলা হয়। করলাম যা সরলরেখাকে পি বিন্দুতে ছেদ করলো। সরলরেখাকে দেখো কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে। তাহলে ও পি এর দূরত্ব কত, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে √2 একক। মানে এই দূরত্বটা সমান হবে, কেন আমি এই দূরত্বটা মেপেই তো আমি এই সরলরেখায় কেটেছি, তাই না? তাহলে এই দূরত্বটা √2 একক। এবার কি বলছে দেখো, বলছে √2 অমূল্য সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। আমরা একটা বিন্দু পেলাম, সেটা হচ্ছে পি বিন্দু, এই বিন্দুটা পেয়েছি। ওকে, চলো নেক্সট পেজ নাম্বার 9-এ আসো। দেখো কি বলেছে, বলছে অমূল্য সংখ্যা √3কে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা যায় দেখি। √2কে দেখেছি কীভাবে স্থাপন করা যায়, এবার আমরা দেখব √3কে। রেহান আর চিত্র 1 নং, দেখতে পাচ্ছ 1 নং চিত্র, ও বি এর উপরে, ও থেকে বি এর উপরে বিডি লম্ব অঙ্কন করলো, বি থেকে ডি লম্ব অঙ্কন করলো। ও বি এর উপরে বিডি কি লম্ব, মানে স্পর্শক আমরা যেমন জানি সেভাবে একে টাচ করে চলে গেল। তাই এখানে এটা কিন্তু লম্ব, স্পর্শক বলবো না, লম্ব অঙ্কন করে বিডি সমান 1, এই যে বিডি সমান কত ধরলো, 1 ধরলো, 1 একক নিল। তাহলে ও আর ডি যুক্ত করলো, ও থেকে ডিকে যুক্ত করলো। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই যে ওডি, এই যে ও থেকে ডি, এটা কি হলো, ওডিটা হয়ে গেল অতি। দেখো একদম অতি, কেন এটা 90 ডিগ্রি কিন্তু এখানে আছে। ওডি যখন, আর যে কোনো লম্বর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হয়, মনে রাখবে। কোনো লম্বকে আমরা যদি এভাবে টানি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তুমি যেই দিকটায় টানো কেন, এই দিকটা যদি টানো তাহলে এটাও 90 ডিগ্রি, বা আমি যদি এভাবে লম্ব টানি তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি অতি স্কোয়ার √/= লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে ও বি, ও থেকে বি লম্ব, আর বিডি হচ্ছে আমার ভূমি। তাহলে দেখো ওবি এর ভ্যালু কত, √2। আমরা এর আগে দেখেছি ওবির ভ্যালু কত, √2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, √2 স্কোয়ার করলে কত, শুধু 2, কেন বর্গ আর বর্গমূল কেটে যাবে, শুধু 2 থাকবে, আর 1 স্কোয়ার করলে 1, তাহলে 2 আর 1 3, √3 একক পেলাম। বলছো ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ, ও বিন্দুকে কেন্দ্র করে ও থেকে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। দেখো আমি যদি এইভাবে এটার মাপ নিয়ে যদি এইভাবে একটা বৃত্তচাপ আঁকি, সেটা কোথায় ছেদ করেছে, কিউ বিন্দুতে। তাহলে ও কিউ এর দূরত্ব, ও থেকে কিউ এর দূরত্ব কত, √3 একক, কেন এই দূরত্বটা সেম। ওকে, কেন এটারই চাপ নিয়ে এই দূরত্বটা নিয়ে আমি এভাবে কেটেছি, তাহলে এটা আর এটা সেম হবে। তাহলে √3 আমি সরলরেখায় স্থাপন করলাম। √3কে সরলরেখায় স্থাপন করে কিউ বিন্দু পেলাম। কি বিন্দু পেয়েছি, কিউ। এর আগে পি বিন্দু পেয়েছি, এবার কিউ বিন্দু পেলাম। নেক্সট দেখো 25 নাম্বার, বলছে আমি সরলরেখায় ও বি = 2 এককের উপর বিডি লম্ব এঁকে বিডি সমান 1 একক নিলাম। ওডি এর সমান দৈর্ঘ্যের মাপ নিয়ে √5 অমূল্য সংখ্যা সরলরেখায় স্থাপন করি ও কোন বিন্দু পাই দেখি। তাহলে কি করেছে,
দুই মানে ও বি, মানে ও থেকে বি এটা 2 সেমি, আর বি থেকে ডি, বি থেকে ডি এটা বলে দিয়েছে 1 একক, মানে উপরে গেলাম। তাহলে এটাকে যুক্ত করব ওডি, ওডি এর সমান দৈর্ঘ্য মাপ নিয়ে √5 অম্ল সংখ্যা পেলাম, বলছে এটা √5 পেলাম। স্থাপন করি ও কোন বিন্দু পাই দেখি। এই ক্ষেত্রে আমরা কি বিন্দু পাচ্ছি? ও বিন্দু পাচ্ছি। এটা তো করে দেওয়া আছে 0 1 2 3 -1 -2। তাহলে এটা যদি 1 একক থাকে আর ও থেকে বি যদি 2 একক থাকে, তাহলে এটা টেনে দিলে ওডি, ওডি আমার কত হবে 5। কেন? 2 স্কোয়ার করলে √2 এর স্কোয়ার করলে আমরা কত পাবো? 4, আর এখানে 1, 4 আর 1 কত 5, তাহলে অতি ইকুয়াল টু √5। কেন? কেন কি অতি স্কোয়ার ইকুয়াল টু 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, যোগ করো 4 আর 1 5 হবে √5। বুঝতে পারলে? সেম দেখো 26 নাম্বার, যে আমি সরলরেখায় √5 √6 ও √7 স্থাপন করি। তাহলে একই রকমভাবে দেখো প্রথমে কি করেছে, 0 থেকে 2 গেছে, এটা 2 সেমি, তারপরে এখান থেকে 1 সেমি গেলাম। আবার কি করব, এখানে 3 নং চিত্রে দেখছি যে এটা একবার বৃত্তচাপ নিলাম। এবার এখান থেকে আমি আবার সি বিন্দু গেলাম, এটাকে আরেকটা বৃত্তচাপ দিলাম। এখান থেকে আমি ডি বিন্দুতে গেলাম, এই চাপ নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে পি কিউ আর হচ্ছে আমার দেখো এটা √6 √7টা কী করে পাবো? আমরা একটু আগেই দেখলাম যে এখানে কি, এই যে 2 এর স্কোয়ার, এটা তো আমার ভূমি, এটা তো আমার লম্ব, তাই তো? তাহলে লম্ব বাই ভূমি যখন আমি করলাম তখন কি পেলাম আমরা? এটা যদি দেখাই তোমাদের, যে দেখো ও এ, ও থেকে এ এটা হচ্ছে 2 সেমি, আর এ বি হচ্ছে আমার 1 সেমি প্রথমে ছিল। তাহলে আমাকে বের করতে হবে কি, ও থেকে বি, ও বি হচ্ছে আমার কিন্তু অতি, এটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, অতি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা চলো ও বি একবারে বর্গমূল করে দিচ্ছি, কার? ও এ প্লাস এ বি। ও এর জায়গায় আমি 2 বসাবো আর এ বির জায়গায় 1 বসাবো, স্কোয়ার নেব। তাহলে এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে 1, তার মানে কত দাঁড়াচ্ছে √5। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার √5। এবার √6 কী করে হবে দেখো, খুব ইজি। এইটুক হচ্ছে আমার 2, এটা কত √5, এটা কি আমার, এটা যদি 90 ডিগ্রি হয়, দেখো এখানে অ্যাঙ্গেলটা দিয়েছে, এটা 90 ডিগ্রি হলে এটা কি অতি। তাহলে অতিটা আমাকে বের করতে হবে, তার মানে ও থেকে সি বের করবো আমরা। ও সি একবারে এটা স্কোয়ার দিনই বলে বর্গমূল দিলাম, ও সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, লম্ব বাই ভূমি। লম্ব কি, এটা যদি 1 হয় এটাও কিন্তু 1 হবে, কারণ এই দূরত্বটা এই দূরত্বটা সমান। তাহলে 1 এর স্কোয়ার আর √5 স্কোয়ার, দেখো 1 এর স্কোয়ার আর √5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা 1, √5 স্কোয়ার করলে বর্গমূল কেটে যাবে 5, তাহলে 5 আর 1 কত 6, দেখো ইজিলি 6 পেলাম। এটা কি 7 পাবো, তার মানে এটাকে ভূমি ধরি √6, আর এখানে হচ্ছে 1, তাহলে √6 স্কোয়ার মানে শুধু 6, আর একে যোগ করলে √7। ওকে, একদম ইজিলি পেয়ে যাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, মিনিমাম আমার ভূমিটা আর লম্বটা জানা থাকলে আমি একটা অতি পেলে তারপরে অতিগুলো আমি ইজিলি বের করতে পারছি। প্রথমে সংখ্যা রেখার ও বিন্দুতে 0 স্থাপন করলাম, সরলরেখার উপর এমনভাবে এ বিন্দু নিলাম যাতে ও এ ইকুয়াল টু 2 একক হয়, এখানে বলেও দিয়েছে। এ বিন্দুতে দেখতে পাচ্ছ যে এ বিন্দুতে ও এটা, ও এর উপর লম্বকে এ বি, এটা উল্টোটি মানে লম্ব বোঝায়, আঁকলাম এবং এ বি দূরত্ব 1 একক নিলাম, এ থেকে বি 1 একক। পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম ও বি অতি স্কোয়ার, যেটা বলছিলাম যে অতি স্কোয়ার করবো না, একবারে বর্গমূল দেবো, তাহলে কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেখানে 2 আর 1 করলে √5 একক। এটা বুঝিয়েছি তোমাদের। ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা রেখাংশকে পি বিন্দুতে ছেদ করলো, ও পি ইকুয়াল টু √5। দেখো ও থেকে পি এটা কত পেলাম, তাহলে √5, কারণ এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সেম। √5 সংখ্যা রেখে স্থাপন করে পি বিন্দু নিলাম। 2 নাম্বার,
আবার ওবি এর উপর ও থেকে বি ওবি এর উপর বিসি লম্ব টানলাম। দেখো ওবি এর উপর বিসি আবার কি করলাম, আবার লম্ব টানলাম। এটার দৈর্ঘ্য 1 রাখলাম, এটাই বলেছে যেখানে বিসির দৈর্ঘ্য 1 একক নিলাম, পিতার কাছে আবার উপপাদ্য লাগিয়ে দিলাম যে ওসি স্কোয়ার, এবার ফুলটা লিখেছে ওসি স্কোয়ার ওবি স্কোয়ার আর বিসি স্কোয়ার। দেখো ওসি স্কোয়ার ওবি স্কোয়ার আর বিসি স্কোয়ার মানে লম্ব প্লাস ভূমি। এবার ভ্যালুগুলো বসালাম, তাতে দেখতে পাচ্ছি √6 বর্গ একক, তার মানে এখানে যেহেতু স্কোয়ার দিইনি এবার স্কোয়ার দেবো √6 একক। ও বিন্দুকে কেন্দ্র করে ওসি এর সমান দৈর্ঘ্য ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সরলরেখাংশকে কিউ বিন্দুতে ছেদ করে। দেখো পি এর পরে কিউ বিন্দুতে ছেদ করলো। ও বিন্দুকে কেন্দ্র করে ওসি এর সমান দৈর্ঘ্য একই রকম ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম যাতে আমি ও কিউ ইকুয়াল টু কত পাই √6, তাহলে সরলরেখায় √6 অমূল্য সংখ্যাটি স্থাপন করে কিউ বিন্দু পেলাম। ওকে, এই বিন্দুটার কথা বলেছে। চলো নেক্সট পেজে কি বলেছে দেখে নিই। এরপরে দেখো পেজ নাম্বার 10-এ কি বলেছে, পয়েন্ট 27, একইভাবে √7 অমূল্য সংখ্যাটি সংখ্যারেখায় স্থাপন করে আর বিন্দু পেলাম। ওকে, সেটা আমরা দেখলাম যে একটা আর বিন্দু পেলাম। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এম এর জন্য √m-1 সংখ্যারেখায় স্থাপন করতে পারলে √m ও কি বলেছে √m ও সংখ্যারেখায় স্থাপন করতে পারব, √m ও সংখ্যারেখায় স্থাপন করতে পারবো, এটাই বলেছে। দুটি মূল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কি শিখেছি, ড্যাশ সংখ্যা হবে। দুটি মূল সংখ্যা, এখানে মূল সংখ্যার কথা বলেছে, তার মানে দুটি মূল সংখ্যা গুণ করলে ভাগ করলে সেটা আমরা মূলদই পাই, ভাগের সময় ভাজক শূন্য না হলে। এটা আবার কন্ডিশন আছে যে ভাজক কখনো শূন্য হবে না। এরপরে দেখো 28 নম্বর পয়েন্ট বলছে, কিন্তু দুটি অমূল্য সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ কি অমূল্য সংখ্যা হবে? দুটি অমূল্য সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখি। দুটো অমূল্য সংখ্যা দেখো √5 -√5 দুটোই অমূল্য, যোগ করে কি পাই √5 প্লাস দিলাম -√5। দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এটা প্লাস আছে এর সামনে কি আছে মাইনাস, কেটে গিয়ে 0 পাচ্ছে। তো 0 কি সংখ্যা, মূলদ সংখ্যা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুটো অমূল্য সংখ্যা যোগ করলে আমরা মূল্য সংখ্যাও পেতে পারি, যেমন এখানে পেলাম। দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা হবে না। দেখো এটা একটা লাইন আমার ইম্পর্টেন্ট, যে দুটি অমূল্য সংখ্যা যোগ করলে সর্বদাই অমূল্য সংখ্যা হবে না, কখনো কখনো মূলদ হবে, যেমন এই ক্ষেত্রে মূলদ হয়ে গেল। আবার √7 -√7 দুটোই অমূলদ, বিয়োগ করো 0 পাবো। দুটি অমূল্য সংখ্যার বিয়োগফল সর্বদা অমূল্য সংখ্যা হবে না, তাহলে যোগফল যেমন বিয়োগফলও সেরকম। যে এটার ক্ষেত্রে যোগ করেছে, দেখো এটার ক্ষেত্রে যোগফল করেছে, এটার ক্ষেত্রে বিয়োগফল করলো। সংখ্যা এখানে √5 -√5, এখানে √7 তাহলে বিয়োগফলও কিন্তু সর্বদা অমূলদ হবে না। যদি আমি যদি √5 সাথে √5 গুণ করি তাহলে কি পাই, √5 সাথে √5 গুণ করলে কি পাবো, দেখো ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, দুটো √5, তার জন্য √5কে নিয়ে আমি বর্গ করব। এটা মানে তো দুজন, এই বর্গ আর এটা বর্গমূল, বর্গর সাথে বর্গমূল কেটে যাবে, তাহলে কে পড়ে থাকলো 5। তাহলে √5 এর বর্গমূল √5, দেখো 5 এর বর্গমূল √5, এটা আমরা জানি। তাহলে 5, দুটো তো অমূল্য সংখ্যা ছিল, শুধু 5কে মূল সংখ্যা না পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বলছে, বা মূল সংখ্যাও বলতে পারো, এর নিচে কিছু নেই মানে 1 পেলাম। দুটি অমূল্য সংখ্যার গুণফল সর্বদা অমূল্য সংখ্যাও হবে না। তাহলে এখানে 3টা কন্ডিশন পেলাম, যোগফল অমূলদ হবে না সর্বদা, বিয়োগফল সর্বদা অমূলদ হবে না, গুণফলও সর্বদা অমূলদ হবে। তাহলে এবার কে পড়ে থাকলো, আমরা ভাগ পড়ে থাকলো। এবার দেখো কি বলেছে, যে আমি দুটি অমূল্য সংখ্যা ভাগ করে দেখেছি, ভাগফলটি সর্বদা অমূল্য সংখ্যা হচ্ছে না। তাহলে ভাগের ক্ষেত্রেও সেই নিয়মই মেনে চলবে। পেলাম দুটি অমূল্য সংখ্যার ভাগফল সর্বদা অমূল্য সংখ্যা হবে না, এটা নিজে করে বলেছে। যে কোনো দুটো অমূল্য সংখ্যা নাও, যেমন √5 ভাগ √7, একে ভাগ করো, যে এটা কি, যে সর্বদা অমূল্য সংখ্যা হবে না, কখনো কখনো সে মূলদ হয়ে যেতে পারে। মন্তব্য দেখো, √9কে আমরা 3, যদিও 9কে আমি কি করতে পারি, 3-এর স্কোয়ার করতে পারি 9। তাহলে দেখো এটাকে আবার ইচ্ছে মতো আমি -3 লিখতে পারি, কেন মাইনাসকে দুবার গুণ করলে সে প্লাসই আসবে, মানে 3 3-কে 9 পাবো। 16কে এইভাবে দেখো, যদিও আমি এটা করতে পারি,
তো বলছে এই চিহ্ন সংখ্যার ধনাত্মক বর্গমূল বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে বর্গমূলের এই যে চিহ্নটা, চিহ্ন সংখ্যার ধনাত্মক বর্গমূল বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এই চিহ্নটা আমরা কি করব, ধনাত্মক বর্গমূলের ক্ষেত্রে ব্যবহার করব। সংখ্যা রেখায় বাস্তব সংখ্যাদের বসানোর ফলে কোনো বাস্তব সংখ্যা অন্য কোনো বাস্তব সংখ্যার চেয়ে ছোট না বড় তা বুঝতে আমাদের সুবিধা হয়েছে। দেখো 0, 1, 2, 3 আর 0-র পরে -1 -2, এটা আমরা জানি এই ও থেকে এ 1 আর এটা গেলে আমার কত √2 পাবো। এর আগেও দেখেছিলাম আমরা বুঝেছি √2, √2 চেয়ে 2 বড়, অবশ্যই এই √2 চেয়ে 2টা কিন্তু আমার বড়। দেখো 0 থেকে 2 অনেক বড়, তাই না? তার জন্য এটা কি দিয়েছে, লেস দেন। তার চাইতে আবার কি দেখো -1/2, এটা আরও বড়, -1 1/2, তার চাইতে আবার বড় -1 ইত্যাদি। এখানে একটু ভালো মতো বুঝতে হবে, দেখো এখানে কমা আছে, তাই না? তাহলে এইটুক বোঝাচ্ছে যে √2 চেয়ে 2 বড় অবশ্যই, আর -1 1/2 এর চাইতে 1 বড়, এদের দুজনের সম্পর্ক মানে এখান থেকে বোঝা গেল। বাস্তব সংখ্যা সমান সমান ও লেস দেন এর সাপেক্ষে কয়েকটি খুব প্রয়োজনীয় নিয়ম মেনে চলে আমরা নিয়মগুলি বুঝতে চেষ্টা করি। 1 নম্বর বলছে, যদি এ ও বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা হয় তবে এর চাইতে বি সর্বদা বড় হবে, বির চাইতে এ বড় হবে, আবার এ ইকুয়াল টু বি। 3টে কন্ডিশন দেখাতে হবে আমাকে। তাহলে প্রথমে দেখাচ্ছি এর চাইতে বিটা বড়, আবার একবার দেখালাম বির চাইতে এ বড়, আবার একবার দেখালাম যে দুজনই সমান। এর একটি মাত্র একটি শর্ত অবশ্যই মানবে, এদের তিনজনের মধ্যে একটা শর্ত অবশ্যই মানবে বলছে। যেমন এ যদি 1 হয় আর বি যদি 1.4 হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এ গ্রেটার দেন বি, লেস দেন বি। তাহলে এ লেস দেন বি কেন? এর ভ্যালু হচ্ছে 1 আর বির ভ্যালু হচ্ছে 1.4। দেখো এর ভ্যালু হচ্ছে 1 আর বির ভ্যালু হচ্ছে 1.4, তাহলে 1 বড় না 1.4 বড়? 1.4 বড়। এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি। তাহলে 2 নম্বর পয়েন্টে কি বলেছে যে এর চাইতে বি বড়, বির চাইতে সি বড়, সির চাইতে এর চাইতে আবার সি বড়, এর চাইতে বি বড়, বির চাইতে সি বড়, আর সির চাইতে এর চাইতে সি বড়। এ বি সি তিনটি কি বাস্তব সংখ্যা। একবার বলছে এর চাইতে বি বড় হবে, বির থেকে সি বড় হবে, কিন্তু সির থেকে এ বড় হবে না। এখানে কি বলেছে? তারপরে দেখো ইমপ্লাইজ দ্যাট দিয়েছে। তার মানে বোঝাতে চাচ্ছে যে আমি যদি এখানে বির জায়গায় সির পুরটা ভ্যালু করি তাহলে সেটাও বি হবে, বি বি কেটে গিয়ে তাহলে কি থাকছে আমার সি। তাহলে এ বি সি হচ্ছে তিনটি বাস্তব সংখ্যা, যেখানে এর চাইতে 5, 3-এর চাইতে 5 বড় অবশ্যই, আর 5-এর চাইতে 11 বড়, আর 3-এর চাইতে 11 বড়। এরপরে দেখো 3 নাম্বার বলছে এ ইকুয়াল টু বি, এ প্লাস সি। এর সাথে যদি আমি সি যোগ করি তাহলে বির সাথে আমাকে সি যোগ করতে হবে। দেখো এ লেস দেন বি, তাহলে এর সাথে যদি সি যোগ করি তাহলে বির সাথে আমি সি যোগ করতে পারি, যেখানে 3-এর চাইতে 5 বড়, আবার 3 যোগ 4, 3 যোগ 4 মানে 4 3-এ 7, 7-এর চাইতে 5 বড়, 5 4-এ 9, না 7-এর চাইতে 5 4-এ 9 বড়, তাই তো? তাহলে এখানে বলছে যে এর চাইতে বি বড়, আবার এর চাইতে বি বড়, ওকে। আর এ যোগ সির চাইতে, এ প্লাস সির চাইতে বি প্লাস সি বড়। দেখো এ সমান সমান বি, এখানে এ লেস দেন বি, এর চাইতে আমরা দেখলাম যে এর চাইতে বিটাও যদি বড় হয় তাহলে এ প্লাস সি এর চাইতে বড় কি বি প্লাস সি। তাহলে এ বি সি তিনটে বাস্তব সংখ্যা। যদি বাস্তব সংখ্যা তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এ সি, আর একটা হচ্ছে বি সি। আমরা জানি পরস্পর গুণ হয়, এর থেকে বি, এর থেকে সি, আর বির থেকে সি। তাহলে এর চাইতে বি বড়, সির চাইতে কে বড়? 0, 0 চাইতে সি ছোট, মানে এ লেস দেন বি, সি গ্রেটার দেন 0। এ ইন্টু সি মানে হচ্ছে বি ইন্টু সি, যেখানে এ লেস দেন 5, আবার 3 4-এ 12, 5 বড়, 12 চাইতে 5 ছোট, আর এখানে কি বলেছে কিন্তু 3-এর চাইতে 5 বড়, আবার 3 4-এ 12, -12 চাইতে -20, -12 বড় না -20 বড়? -20 হচ্ছে ছোট, -12 হচ্ছে বড়। যত মাইনাসের দিকে যাবে তত সংখ্যা ছোট হবে। এ বি সি তিনটে বাস্তব সংখ্যা। তাহলে উপরের নিম্ন নিয়মগুলি বাস্তব সমস্যার ক্রম সংক্রান্ত স্বতঃসিদ্ধগুলির সাহায্যে বাস্তব সংখ্যার অনেক উপপাদ্য প্রমাণ করা যায়। যেমন -a প্লাস বি, মাইনাসটাকে বাইরে রাখলো, a মাইনাস বি, a মাইনাস সি। 2 অঙ্কে বলেছে এ, আবার 0-এর ভ্যালু 0 ইত্যাদি আমরা বাস্তব সংখ্যার অঙ্ক
করার নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী ব্যবহার করব। ওকে, নেক্সট পার্ট নাম্বার হচ্ছে আমরা করব পার্ট নাম্বার 7। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই।